তাহলে ফার্মাকোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় হলো। এখন বিস্তারিত কি আলোচনা করবো সেগুলো হলো দেখেন, সেটা কিন্তু একসময় দেওয়া আছে এখানে, ড্রাগ নলেজ, ড্রাগের কি জানবো, হ্যাঁ এগুলোই বিস্তারিতভাবে জানবো। হ্যাঁ, ওইটাই হলো ফার্মাকোলজি, ঠিক আছে। তাহলে ড্রাগ কোনটা, মেডিসিন কোনটা? ড্রাগ হলো দেখেন যেগুলো ওই যে ওষুধ কোম্পানিগুলো কি নিয়ে আসে, র মেটেরিয়ালস নিয়ে আসে না বাইরে থেকে, টনে টনে বা মনে মনে এটা র মেটেরিয়ালস নিয়ে আসে। এজিথ্রোমাইসিন নিয়ে আসলো, ওখানে কিন্তু 500 mg 100 mg নিয়ে আসে না, একবারে অনেকগুলো, ওটাই হলো ড্রাগ। তখন বলবো ড্রাগ। যখন ওই যে নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিল তখনই হলো মেডিসিন। আর ওনারা কিন্তু ইচ্ছে করে পরিমাণটা নির্ধারণ করতে পারবে না। ওই ড্রাগটা যে পরিচালনা করে, ওই ড্রাগটা সেগুলো কে এটা ওষুধের গায়ে লেখা থাকবে, দেখবেন যে বিপি, ওষুধের গায়ে লেখা থাকে বিপি, ইউএসপি আর INN এইগুলো লেখা থাকে। এগুলো কি বলেন তো? এগুলো বিপি, হাবিবা ইনজেকশন, এই পেন নাই এখানে। বিপি কি? ওষুধের গায়ে লেখা থাকবে বিপি। এটা যে জিনিসটা বুঝতে হবে যে ওষুধটা কার, এর মালিক কে, এটা বুঝতে হবে। হ্যাঁ, ওষুধগুলোর মালিকানা হলো 3 আছে। একটা হলো বিপি, হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া, বিপি এটা হলো ব্রিটিশ ফার্মাকোপিয়া। ইউএসপি, ইউএস তো জানি, ইউএস হলো ইউনাইটেড স্টেট, মানে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, একসাথে কিন্তু ফার্মাকোপিয়া। আর একটা হলো INN, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম, এই 3টে লেখা দেখবেন, 1 2 3 ঔষধের গায়ে। হয় সেই ওষুধটা বিপি আর ব্রিটিশ ফার্মাকোপিয়া যে আছে তাদের নির্দেশ অনুযায়ী চলা লাগবে। ওই ওষুধটা কত স্ট্যাম্প, 500 mg বানাবে না 250 mg বানাবে, কিভাবে বানাবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেবে, এগুলো সব তারা নিয়ন্ত্রণ করে। এটা হলো বিপি। আর কিছু ওষুধের গায়ে ইউএসপি, দেখবেন ওটার মালিকানা হলো এই ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, এরাই এটা নিয়ন্ত্রণ করে। আর কিছু ওষুধ আছে এটাও না, সেটা হলো INN, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটরি নেম, এর মালিকানা এরা না, এখন নির্দিষ্ট কেউ মালিকানা নেয় নাই, এটা কেউ দায়িত্ব নেয় নাই। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কিছু ওষুধের মালিকানা হলো বিপি, কিছু ইউএসপি, আর কিছু হলো যেটা মালিক নাই, নন প্রোপ্রাইটরি, মানে কি মালিক নাই এটা। তাও একটা সংস্থা, এই INN একটা সংস্থা, এরা কিন্তু কোনো দায়িত্ব নেবে না, ঠিক আছে। ওরা দিচ্ছে, আপনি দেখতে পারেন এটা। যেমন একটা ওষুধ আছে আমাদের এখানে, অনেকগুলো আছে যেগুলো প্রচুর পরিমাণে চলেও, কিন্তু এরা দায়িত্ব নেবে না। কিন্তু ওইটা যদি হাজার লোক মারাও যায় তাও এরা কোনো দায়িত্ব নেবে না, ঠিক আছে, কোনো দায়ী না। 3 ধরনের। এবার তাহলে ড্রাগ হলো, দেখেন ড্রাগ কি, যে ড্রাগ হলো সেই সকল কেমিক্যাল যেগুলো দেহে প্রবেশ করালে আমাদের দেহটা কি দ্বারা গঠিত সেটা জানা লাগবে। কোষ কলা দ্বারা গঠিত, হ্যাঁ, কোষ কলা দ্বারা গঠিত, মেইনলি হলো কোষ দ্বারা গঠিত। এই কিছু কোষের সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু। কিছু টিস্যু নিয়ে হচ্ছে অর্গান। যেমন 2 একটা অর্গানের নাম বলেন তো,
দুই একটা অর্গানগুলো আমরা করছি না, সিস্টেম করছি না প্রথমে, ওই সিস্টেমের যে জিনিসগুলো পড়াইছে ওগুলোই হলো অর্গান। যেমন ডাইজেস্টিভ সিস্টেমে স্টোমাক একটা অর্গান, ইসোফেগাস একটা অর্গান, টাং একটা অর্গান, তাই না? তারপরে হলো অ্যানাস একটা অর্গান, রেকটাম একটা অর্গান, লার্জ ইন্টেস্টাইন একটা অর্গান, স্মল ইন্টেস্টাইন একটা অর্গান। এই একটা অর্গানও ভাঙলে কি পাবো? কয়েক ধরনের টিস্যু পাবো। দেখবো একটা লেয়ার এক ধরনের। এটা যেমন এই ওয়ালটার লেয়ারগুলো দেখেন, উপরে কি রঙের লেয়ার, তার ভিতরে সেমেন্টের লেয়ার, তার নিচে ইটের লেয়ার, তিনটা লেয়ার না, তিন ধরনের। তো ওই স্টোমাকের ওয়াল বা ইন্টেস্টাইনের ওয়ালও যদি ওই রকম করি তাহলে ওই রকম লেয়ারগুলো আলাদা আলাদা পাবো। তাহলে আলাদা আলাদা একটা করে টিস্যু হলো, বোঝা গেছে? তাহলে টিস্যু কাকে বলবো? কিছু একই ধরনের কোষের সমষ্টি হলো টিস্যু। যখনই অন্য ধরনের কোষ এসে ওখানে হয়েছে তখন আর এক টিস্যু থাকলো না, তখন আর একটা টিস্যু হয়ে গেল, বোঝা গেছে? এটাই হলো। তাহলে কিছু টিস্যু স্তরে স্তরে একটা অর্গান তৈরি করে, আর কিছু অর্গান স্টেপ বাই স্টেপ সেজে একটা সিস্টেম তৈরি করে, আর কয়েকটা সিস্টেমের সমষ্টি হলো হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডিতে কয়টা সিস্টেম আছে? 9টি সিস্টেম। এটা কিন্তু পরীক্ষায় থাকে। কিভাবে থাকে? এখানে কিন্তু আমরা বেশি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি কয়টা, আরও আছে সিস্টেম অনেকগুলো, আমরা ছোটো ছোটোগুলোও নিচ্ছি। কিন্তু এই যে ফার্মাসিস্ট পরীক্ষায়, সরকারি যে পরীক্ষা হয় ওখানে কিন্তু এই প্রশ্নটা থাকে হিউম্যান বডিতে কয়টি সিস্টেম, কারণ তাদের বইয়ে দেওয়া আছে 9টি, ওই 9টিই বলতে হবে। এর চেয়ে বেশি আছে, অনেক বেশি আছে, কিন্তু সেগুলো বলা যাবে না, ঠিক আছে? 9টিই বলতে হবে। হ্যাঁ, তাহলে ওখানে উল্লেখ থাকে কীরকম? 9টি, 11টি, 12টি, 14টি, এইভাবে দেখবেন। তাহলে কয়টা দিব? 9টি। হ্যাঁ, এই সিস্টেমগুলোর নাম মুখস্থ করবেন। এই সিস্টেমগুলোতে কি করবো? প্রথমে অর্গান করছি, অর্গান, তাই না? এই অর্গানকে ভাঙলে কি পাবো? টিস্যু। টিস্যু মানে কলা, আর কলাকে ভাঙলে কোষ। ওই কোষই হলো দেহের গঠন একক, দেহের গঠন ও কাজের এককই হলো কোষ। তাহলে আমরা যে ড্রাগগুলো খাবো কোন জায়গায় কাজ করবে? ওই কোষে কিন্তু কাজ করবে, ঠিক আছে? সেই জন্যই বলা হয় যে ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল যেগুলো দেহে প্রবেশ করালে, দেখেন দেহে কিন্তু প্রবেশ আমরা অনেকভাবে করি, মুখ দিয়ে খাই, ইনজেকশন দিয়ে দিই, অ্যানাস দিয়ে দিই, তারপরে রেসপিরেটরি ড্রাগগুলো মুখ দিয়ে শ্বাসনালীতে দেই, তাই না? স্কিনে প্রয়োগ করি, অনেকভাবে ড্রাগ প্রয়োগ করতেছি না? যেভাবেই প্রয়োগ করি কেন, সেগুলো কি করতে হবে? কোষের সাথে বিক্রিয়া করতে হবে এবং কোষের পরিবর্তন ঘটাতে পারে। ওই কেমিক্যালগুলোকেই আমরা বলবো হলো ড্রাগ, বোঝা গেছে? অনেক ড্রাগ আছে যেগুলোর এখনো ঔষধ তৈরি করে নাই, মানে মেডিসিন তৈরি করে নাই, ওগুলো নিয়ে এখনো গবেষণাই চলতেছে। কিন্তু দেখছে যে ওই কেমিক্যালগুলো দেহে প্রবেশ করালে বিক্রিয়া করে এবং পরিবর্তন করতে পারে। এরপরে ওগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, কোনটা সাইড এফেক্ট, কি কি কোন কোন জায়গায় পরিবর্তন ঘটায়। আমার দরকার এক জায়গায়, কিন্তু ব্রেনে কাজ করতেছে, তাহলে কি হবে? আমার স্পেসিফিক ভাবে আবিষ্কার করতে হবে, উদ্ঘাটন করতে হবে, বুঝছেন জিনিসটা? এগুলোই হলো। এবার দেখেন কেমিক্যাল, তাহলে কি? কেমিক্যাল হলো সেই সকল পদার্থ যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। যেমন এই রংটা, এটাকে এখন আমরা কেমিক্যাল বলবো না, কিন্তু যখন আগে ছিল ওটা কেমিক্যাল ছিল, ওইটা এখানে লাগানোর সাথে সাথে এর সাথে বিক্রিয়া করে এটা লেগে গেছে। এই রংটা দেখেন, এখানে কালো একটা রং দিচ্ছে না, এটাও কিন্তু কেমিক্যাল ছিল। তাহলে এই কেমিক্যালটা এখানে দেওয়ার সাথে সাথে এখানের কোষ আর ওইখানকার কোষ একখানে লেগে অ্যাডজাস্ট হয়ে গেছে, বিক্রিয়া করে অ্যাডজাস্ট হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে সেই সকল কেমিক্যাল, ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল যেগুলো দেহে প্রবেশ করালে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে এবং কোষকলার পরিবর্তন করতে পারে, এগুলোই হলো ড্রাগ। আর ড্রাগের নির্দিষ্ট মাত্রা, ওটাই হলো মেডিসিন, এবং সেটা দুটো কাজে ব্যবহৃত হয়। একটা হলো রোগ নির্ণয়ের কাজে, যে ল্যাবরেটরিতে ইউজ করে। যেমন এই লোকটা ইনফেকশন হয়েছে, তার অ্যান্টিবায়োটিক কোনটা দিলে ভালো হবে, এখানে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে, ওখানে ইউজ করে, দেখে যে এই ব্যাকটেরিয়া মারার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা সুইটেবল, সেটা একটা একটা করে টেস্ট করে দেখে। তাহলে ল্যাবরেটরিতে ওষুধ লাগে না, ওখানে কিন্তু মেডিসিন লাগে। তাহলে মেডিসিন ইউজ হয় দুইটা কাজে, একটা হলো ল্যাবরেটরিতে রোগ নির্ণয়ের জন্য, আর রোগের চিকিৎসার জন্য ডক্টর যেটা প্রিসক্রাইব করে থাকে, বোঝা গেছে? এটাই হলো মেডিসিন। তাহলে আমরা এখন দেখি প্রশ্ন অনুযায়ী আগেতে পারি কিনা। ডিফাইন ফার্মাকোলজি আর কেমিস্ট্রি। কেমিস্ট্রি কি? বিজ্ঞানের যে শাখায় কেমিক্যাল নিয়ে আলোচনা করা হয় সেগুলোই হলো কেমিস্ট্রি। কেমিক্যাল কি? যে শাখায় এগুলোই কেমিক্যাল, যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, আমরা সিম্পলি বা সহজভাবে সেটা কি আমরা কেমিক্যাল বলবো, ঠিক আছে? যেমন অ্যাসিডগুলোকে আমরা কেমিক্যাল বলি কেন? অ্যাসিড দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে অ্যাসিডগুলো হলো কেমিক্যাল। ক্ষারগুলো দেওয়ার সাথে সাথে বিক্রিয়া করতে পারে, এগুলো হলো কেমিক্যাল, ঠিক আছে? এই রং যখন কিনে নিয়ে আসে, ওটা হলো ক্যালসিয়াম, হ্যাঁ,
যখন এর মধ্যে পানি দেয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়, তখন আর ক্যালসিয়াম থাকে না, পানি থাকে না, তখন একখানে হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়, ওটা আলাদা কেমিক্যাল হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আমরা ফার্মাকোলজি কাকে বলবো বলেন? বিজ্ঞানের যে শাখায় বা চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ আর মেডিসিন নিয়ে আলোচনা করা তাকে বলা হয় ফার্মাকোলজি। আর কেমিস্ট্রি কাকে বলা হয়? বিজ্ঞানের যে শাখায় কেমিক্যাল নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কেমিস্ট্রি। আর কেমিক্যাল কি? কেমিক্যাল এটাও কিন্তু থাকে অনেক সময়। কেমিক্যাল কি? কেমিক্যাল হলো সেই সকল পদার্থ যেগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ বিক্রিয়া কথাটা মনে রাখেন তাহলেই হবে। বিক্রিয়া কি? বিক্রিয়া হলো এক বা একাধিক পদার্থ যখন পরিবর্তিত হয়ে নতুন এক বা একাধিক পদার্থ তৈরি হয়, যে ওই পরিবর্তনটাকে বলা হয় হলো বিক্রিয়া। ঠিক আছে? এটা একটা বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে অন্য পদার্থ তৈরি হয়, এটাই হলো বিক্রিয়া। এবার দেখেন ডিফাইন ড্রাগ অ্যান্ড মেডিসিন। তাহলে ড্রাগের সংজ্ঞা হলো পাইলাম, মেডিসিনের সংজ্ঞাও পাইলাম, পাইছি? আচ্ছা, 3 নম্বর দেখেন ডিফাইন কেমিক্যাল উইথ এক্সাম্পল। এই যে ওটাও আছে কেমিক্যাল উইথ এক্সাম্পল। তাহলে কেমিক্যাল কাকে বলবো? যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাদেরকে কেমিক্যাল বলে। এখন এক্সাম্পল দেন কয়েকটা কেমিক্যালের এক্সাম্পল। কেমিক্যাল EXAM এক্সাম্পল অফ কেমিক্যাল। 1 নম্বর এটা হলো অ্যাসিড, যেটা আমরা সবাই চিনি অ্যাসিড। এই কিছু অ্যাসিড আমরা খাই, কিন্তু আমরা সরাসরি খাই, যেমন অ্যাসকরবিক অ্যাসিড, নাম শুনছেন? এই যে অ্যাসকরবিক অ্যাসিড, এটা ভিটামিন সি, এর নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড। এইগুলো হলো জৈব অ্যাসিড যেগুলো জীব থেকে পাওয়া যাচ্ছে। জীব কি হচ্ছে? জীব কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, প্রাণী আর উদ্ভিদ, দুটাই কিন্তু জীব। তাহলে জীব থেকে যে কেমিক্যালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো জৈব অ্যাসিড। হ্যাঁ, যে অ্যাসিডগুলো জীব থেকে পাওয়া যাচ্ছে এগুলো জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলো সাধারণত কেমন হয়? এটা দুর্বল হয়। ঠিক আছে? তাহলে দুর্বল হয়। আর যেগুলো অজৈব অ্যাসিড সেগুলো সাধারণত শক্তিশালী হয়, যেমন হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো হলো অজৈব। ঠিক আছে? এগুলো হলো শক্তিশালী হয়। তাহলে অ্যাসিড হলো কেমিক্যালের একটা গ্রুপ। এরকম তারপরে ক্ষার, এটা হলো বেস বলা হয়, BAS, বেস বা ক্ষার। এটাও একটা, এটা অ্যাসিড মানে অম্ল, এটাও একটা কেমিক্যালের গ্রুপ, এটাও একটা কেমিক্যালের গ্রুপ। 3। তারপরে হলো বেনজিন। একদম কমন কয়েকটা অ্যাসিড, বেস বা অম্ল, ক্ষার, বেনজিন। বেনজিন একটা স্টেরয়েড, যেটা আপনার লাগবে বেশি। স্টেরয়েড কিন্তু এক ধরনের কেমিক্যাল। তাহলে এই কয়টা উদাহরণ দিলেই হবে, এটা হলো কেমিক্যালের উদাহরণ। বোঝা গেছে? তাহলে এগুলো প্রত্যেকেই একটা ধর্ম আছে, সে ধর্মটা কি? যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে? এই জন্য এদের বলা হয় কেমিক্যাল। এবার দেখেন তাহলে মেনশন দা ডিফারেন্স বিটুইন ড্রাগ অ্যান্ড মেডিসিন। ড্রাগ আর মেডিসিনের মধ্যে পার্থক্য কি? বলেন তো কি পার্থক্য? ড্রাগের নির্দিষ্ট মাত্রা নাই, কিন্তু মেডিসিনের নির্দিষ্ট মাত্রা আছে, তাই না? 500 mg 250 mg। তবে মন করা মতো বললেই কিন্তু হবে না যে 550 mg, সেটা কিন্তু হবে না। এটা কার অনুযায়ী বলতে হবে? ওই যে বিপি, ইউএসপি ওরা যেভাবে ফর্মুলা করে দিছে ততটুকুই বলতে হবে। আপনার মন করা মতো বললে হবে না, আপনার মন করা মতো খাওয়ালেও হবে না। ওরা যে ফর্মুলা দিছে ওটা অনুযায়ী দিতে হবে। এটা গেল। আর কি আরো পার্থক্য আছে? দেখেন ড্রাগ আর মেডিসিনের মধ্যে আরো পার্থক্য। ড্রাগগুলো মেডিসিন নয়, মেডিসিন ড্রাগ নয়। সকল মেডিসিন ড্রাগ নয়, সব আবার দেখেন মেডিসিনগুলো আসছে কোথা থেকে? ড্রাগ থেকে। ড্রাগ থেকে। কিন্তু ড্রাগ মেডিসিন থেকে তো আর ড্রাগ হয় না। ঠিক আছে? তাহলে সকল ড্রাগই মেডিসিন, সকল মেডিসিনই ড্রাগ, কিন্তু সকল ড্রাগ মেডিসিন নয়। তাহলে তো বললাম যে এখন পর্যন্ত অনেক ড্রাগ আবিষ্কার হয়েছে, কিন্তু সেগুলো মেডিসিন হিসেবে নিয়ে আসে না। এগুলো নিয়ে গবেষণা চলতেছে। ক্ষতিকর দিকগুলো পাচ্ছে, উপকারী দিকগুলো পাচ্ছে।
পার করতে করতে একসময় চলে আসবে, ঠিক আছে, মডিফাই করতেছে আস্তে আস্তে সেগুলোকে। ড্রাগগুলো ইউজ করা হয় কি কাজে, আর মেডিসিন ইউজ দেখবেন একটা ইউজ, মেডিসিন কি কি কাজে ইউজ হয়, দুইটা কাজে, একটা হলো রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা। আর ড্রাগগুলো কিন্তু রোগ নির্ণয় রোগের চিকিৎসা বাদেও অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, যেমন জন্ম নিয়ন্ত্রণ। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ ওটা কি চিকিৎসা? ওরা তো চিকিৎসা নয়। জন্ম নিয়ন্ত্রণ চিকিৎসা কোনটা, যেটা রোগ হয় তারই চিকিৎসা করে, নির্মূল করার জন্য বা সিমটম দূর করার জন্য চিকিৎসা দেওয়া হয়। কিন্তু জন্ম নিয়ন্ত্রণ ওটা কিন্তু কোনো রোগ না, রোগের চিকিৎসা না। হ্যাঁ, তাহলে ও কাজেও ড্রাগগুলো ব্যবহৃত হয়। এবার দেখেন হলো মেনশন, আচ্ছা, ডিফাইন ব্রঙ্কোডাইলেটর ড্রাগ উইথ 5 এক্সাম্পল। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কি বলেন তো? এটা দেখেন, ব্রঙ্কোডাইলেটর শব্দটা কোথা থেকে আসছে? ব্রঙ্কোডাইলেটর শব্দটা আমরা ভাঙে বুঝবো। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ, এটাই 5 মার্ক। দেখেন, BRON, ব্রঙ্কোডাইলেটর ড্রাগস তো চিনছি, তাই না? ব্রঙ্কোডাইলেটর হলো ব্রঙ্কো, এই ব্রঙ্কাস থেকে আসছে, কথাটা আছে ব্রঙ্কাস থেকে, BRONCHACUS, ব্রঙ্কাস। আর ডাইলেটর মানে যে ঔষধগুলো প্রসারিত করে ওদেরকে বলা হয় ডাইলেটর। মানে ডাইলেটর মানে প্রসারণকারী। আর ব্রঙ্কাস হলো, বলেন ব্রঙ্কাস কি? এটা অ্যানাটমি যদি পড়ে থাকেন তাহলে ব্রঙ্কাসের সঙ্গে অবশ্যই দিতে পারবেন ব্রঙ্কাস কি। বলেন তো ব্রঙ্কাস কি? আপনি বলেন। ব্রঙ্কাস লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালীগুলো কি বলা হয়? ব্রঙ্কাস। মনে থাকবে, এই যে নিঃশ্বাস নিচ্ছি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া পার হয়ে লাংসের ভিতরে ঢুকে গেল না, তাহলে কি দিয়ে ঢুকছে? নালী দিয়ে তো ঢুকছে। ওই নালীগুলোকেই বলা হয় হলো ব্রঙ্কাস, ঠিক আছে? তাহলে ব্রঙ্কাস কি? লাংসের ভিতরে অবস্থিত বায়ুনালী। তাহলে আমরা এখানে লিখবো লাংসের ভিতরে অবস্থিত বায়ুনালী, LUNGS, লাংসের ভিতরে অবস্থিত বায়ুনালী, এগুলোকে বলা হয় ব্রঙ্কাস। এখন একটু দেখাচ্ছি আমি ছবিটা। এই যে লাং, দেখেন, এটা হলো রাইট লাং, এটা হলো লেফট লাং, তাই না? এটা হলো ট্রাকিয়া। আর লাংয়ের যে বাতাস চলাচলের নালীগুলো, ওগুলোর নাম হলো ব্রঙ্কাস। প্রথম যে দুটো গেছে ওই দুটোর নাম প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপরে ওগুলো হলো শাখা ব্রঙ্কাস, তারপরে প্রশাখা ব্রঙ্কাস। এই যে এখানে শুধু ওই নালীগুলো দেখাচ্ছে, এটার নাম হলো ট্রাকিয়া। আর এই ট্রাকিয়ার মাথাটাকে বলা হয় ল্যারিংস। এটা যে আমরা কণ্ঠ তৈরি করি, এই যে উঁচু, দেখছেন, এটা কি আমরা এই উঁচুতে এটাকে বলা হয় ল্যারিংস। এই, ঠিক আছে, এটাই সেই, এটা, হ্যাঁ, এটা হলো ল্যারিংস আর এটা হলো ট্রাকিয়া। এরপরে এটা দেখেন, এটারই ভিতরে কিন্তু এটা, তাই না? এটাই, এই জিনিসটাই বড় করে এখানে দেখাচ্ছে নালীটা, এটা হলো শ্বাসনালী। আর যখন লাংসের ভিতরে ঢুকলো ওটা হলো বায়ুনালী বলা হয়। তাহলে এগুলো হলো প্রশাখা, ওই শাখা প্রশাখাগুলো, ঠিক আছে? লাস্টে আছে কি? অ্যালভিউলাস। তাহলে বাতাসটা অ্যালভিউলাস পর্যন্ত যাচ্ছে, আবার অ্যালভিউলাস থেকে ফিরে আসছে। আর ওখানে একটা কাজ হচ্ছে, এই বাতাসের অক্সিজেনটা রক্তে ঢুকে যাচ্ছে আর বাদ বাকিগুলো বের হয়ে আসছে, এবং কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে কিন্তু শোষণ করে নিয়ে বের হয়ে আসছে, অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে বের হয়ে আসছে, এইভাবে চলছে। তাহলে এই নালীগুলো যদি দেখেন, লাংসের ভিতরে অবস্থিত বায়ু চলাচলের নালী, এটা কি বলা হয়? ব্রঙ্কাস নালী। আর ডাইলেটর মানে প্রসারণকারী। তাহলে যে ড্রাগগুলো, ড্রাগ মানে তো চিনছি আমরা, তাহলে যে ড্রাগগুলো এই বায়ুনালীগুলোকে প্রসারণ করবে সেই ড্রাগগুলোকেই বলা হয় হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। বোঝা গেছে? এখন
দেখেন ব্রঙ্কাসে কি কি রোগ হয়? এই ব্রঙ্কাস মানে কি? বায়ুনালী। এই নালীতে রোগ হয় হলো অ্যাজমা, হ্যাঁ, তারপরে ব্রঙ্কাইটিস, তারপরে সিওপিডি। এগুলো কিন্তু ওই নালীর রোগ। কোন নালীর? ওই ব্রঙ্কাসের রোগ। তাহলে কি কি রোগ? একটা হলো অ্যাজমা, ASTH, অ্যাজমা, তারপরে হলো ব্রঙ্কাইটিস, আর একটা হলো সিওপিডি। সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ডিজিজগুলো হয় ওই নালীতে। কোন নালীতে? ওই যে লাংসের ভিতরে যে ব্রঙ্কাস আছে সেই নালীতে হয়, হ্যাঁ। তাহলে এই রোগগুলো হলে তখন কিন্তু শ্বাসকষ্ট হবে। আর শ্বাসকষ্ট যখনই হবে তখন বুঝবেন কি যে ওই নালী শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়েছে? যে এটা নালী, হ্যাঁ, এই নালীটা এটা হলো ওয়াল আর ভিতরে একটা ছিদ্র। এই ওয়ালটা যদি কোনো কারণে মোটা হয়ে যায় তাহলে ওয়ালটা ছিদ্রটা কি হবে? শুরু হয়ে যাবে না? বোঝা গেছে? কোনো কারণে, যেমন হিস্টামিনের কারণে, লিউকোট্রাইনের কারণে, ঠিক আছে, এই ওয়ালটা মোটা হয়ে যায়। যদি মোটা হয়ে যায় তার ভিতরে কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে, বাতাস চলাচলে প্রতিবন্ধক মানে বাধা দান করবে, ঠিক আছে। আর ওই ড্রাগগুলো দিলে কি হবে? ড্রাগগুলো প্রসারিত হবে। এই জন্য ওই ড্রাগগুলোকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। তাহলে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কোন কোন রোগের চিকিৎসায়? অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, যে রোগগুলোতে শ্বাসকষ্ট দেখা যায়। শ্বাসকষ্ট বাসার সাথে সাথে আমি এই ব্রঙ্কোডাইলেটর ড্রাগ প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এই ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো কি কি এখন বুঝতে পারেন? কি কি? সালবুটামল, লিভোসালবুটামল, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, তারপরে ডক্সোফাইলিন, ইপ্রাটোরপিয়াম, অক্সিট্রোপিয়াম। এগুলো হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এই লিখলেন শেষ। তাহলে এগুলো কিন্তু এত কিছু লেখা লাগবে না। উত্তরপত্রে লিখবেন কি? ওখানে লেখা আছে ডিফাইন ব্রঙ্কোডাইলেটর ড্রাগ উইথ এক্সাম্পল। তাহলে যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে ডাইলেট করে বা ব্রঙ্কাসকে প্রসারিত করে তাদেরকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। ব্রঙ্কোডাইলেটর ড্রাগগুলো হলো সালবুটামল, লিভোসালবুটামল, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, ডক্সোফাইলিন, ইপ্রাটোরপিয়াম আর অক্সিট্রোপিয়াম। ক্লিয়ার? এখন বলেন তো দেখি ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কাকে বলে? বলেন ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কাকে বলে? আপনি বলেন ব্রঙ্কোডাইলেটর ড্রাগ কাকে বলে? যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে প্রসারিত করে বা ডাইলেট করে সেই ড্রাগগুলোকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। আবার বলেন দেখি, যে সকল ড্রাগ ব্রঙ্কাসকে ডাইলেট করে, মানে ডাইলেট করা মানে প্রসারিত করে, তাদেরকে বলা হয় ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এই ড্রাগগুলো কি কি মুখস্থ করবেন একবারে? সালবুটামল, লিভোসালবুটামল, ইপ্রাটোরপিয়াম, অক্সিট্রোপিয়াম, তারপরে থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, ডক্সোফাইলিন। এখন এই ওষুধগুলোর ব্যবহার দেখেন। পরীক্ষা তো শেষ হয়ে গেল, পাসও করলাম, কিন্তু এই ড্রাগগুলোর কোনো ব্যবহারও শিখলাম না। আমার পাশেই একটা রোগী অ্যাজমায় সে মারা গেল, আমি ব্রঙ্কোডাইলেটরটা ইউজ করতে পারলাম না। এটা একটা দুর্ভাগ্য, বুঝছেন? ব্রঙ্কোডাইলেটর ড্রাগ সমূহ, ব্রঙ্কোডাইলেটর ড্রাগ সমূহ: 1 নম্বর সালবুটামল, 2 লিভোসালবুটামল, 3 থিওফাইলিন, 4 অ্যামাইনোফাইলিন, 5 ডক্সোফাইলিন, 6 ইপ্রাটোরপিয়াম, 7 অক্সিট্রোপিয়াম। একদম এটাগুলো মুখস্থ করবেন। এই ড্রাগগুলো হলো ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এগুলো দিয়ে কিন্তু অনেক, এখন কি ড্রাগ লেখছি না মেডিসিন লেখছি? ড্রাগ লেখছি, কিন্তু মেডিসিন লেখি না। যখন মাত্রা দেব তখনই হবে মেডিসিন, ঠিক আছে। এখন দেখেন এটা দিয়ে কি কি মেডিসিন তৈরি করছে। এটা দিয়ে অ্যাজমসল ট্যাবলেট, অ্যাজমসল ইনহেলার, সালটোলিন ট্যাবলেট, সালটোলিন ইনহেলার, বোঝা গেছে? এগুলো হলো মেডিসিন। লিভোসালবুটামল দিয়েও পিউরিসল নামে আছে,
অনেক লিভোস্ট্যাট নামে আছে, থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন একটা ইনজেকশন আছে, এটা কিন্তু ইনজেকশনও হয়। তাহলে এগুলো সাধারণত কি কি পাওয়া যায়? ট্যাবলেট পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়, ইনহেলার পাওয়া যায়, রোটাহেলার পাওয়া যায়, এটাকে বলা হয় রেসপিরেটরি সলিউশন। ইনহেলারকে বলা হয় আচ্ছা ইনহেলার, রোটাহেলার, তারপরে রেসপিরেটরি সলিউশন কোনটা? ইনহেলার, তারপর রোটা ক্যাপ, কোজি ক্যাপ, তারপরে আর হলো রেসপিরেটরি সলিউশন, রেসপিরেটরি সলিউশন। এই ডোজেস ফর্মে পাওয়া যায় এগুলো। ট্যাবলেট, সিরাপ, SYRUP সিরাপ, এটা সংক্ষেপে ইনজেকশন, ইনহেলার, রোটা ক্যাপ, তারপরে কোজি ক্যাপ, রেসপিরেটরি সলিউশন। দেখেন এই কয়টা সবগুলো বুঝছেন কিনা? এগুলো বুঝে নেন কোনটা কি। ট্যাবলেট তো চিনি, সিরাপও চিনি, হ্যাঁ আচ্ছা ইনজেকশনও চিনি। ইনজেকশন সবগুলোর হয় না, যে অ্যামাইনোফাইলিনের ইনজেকশন হয়। এটা কখন দেয়? যে অ্যাজমা পেশেন্টের অপারেশন করবে, এটা এটা ওখানেই আছে দেখেন, ও একদম লাস্টেরটা সম্ভবত, অথবা এই পাশেরটা। হ্যাঁ উপরে উপরে উপরের গুলো, হ্যাঁ উপরের গুলো, এই পাশেরটা দেখেন। হ্যাঁ লাইটটা দেন, লাইটগুলো হলো নিচে। হ্যাঁ তাহলে ট্যাবলেট হলো খাইলে কোথায় যায়? ডাইজেস্টিভ সিস্টেমে, মানে স্টোমাকে যায়, হজম হয়, শোষণ করে, তারপরে ব্রঙ্কাসে আসে, তারপরে কাজ হয়। কার মাধ্যমে? রক্তের মাধ্যমে ব্রঙ্কাসে আসবে, তারপরে ব্রঙ্কাসকে প্রসারিত করবে। অনেক সময় এর ব্যাপার না, ততক্ষণ রোগী মারা যাওয়া শেষ। ঠিক আছে? সিরাপগুলো একই অবস্থা, খাবো, স্টোমাকে যাবে, হজম হবে, লিভারে যাবে, লিভার থেকে রক্তে যাবে, রক্ত দিয়ে ঘুরে ব্রঙ্কাসে আসবে, তারপরে কাজ করবে। ইনজেকশনগুলো রক্তে দিলাম, রক্ত দিয়ে ব্রঙ্কাসে একটু, তাহলে অনেক অ্যাডভান্স হয়ে গেল। কিন্তু ইনহেলার দেখছেন? ইনহেলার, হ্যাঁ এই যে গ্যাস ভর্তি সিলিন্ডার, সিলিন্ডার ভর্তি গ্যাস আর কি। হ্যাঁ সিলিন্ডার ভর্তি আজ নিয়ে যাচ্ছে সাথে করে, দেখেন এই যে এটা হলো ইনহেলার। এই সিলিন্ডারটা গ্যাস দিয়ে ভর্তি। কি গ্যাস? এর ভিতরে আছে সালবুটামল, একদম গুড়ে গুঁড়া আছে, একদম এমন ভাবে দেওয়া সরাসরি। এটা এখন আমরা যদি বাতাস নেই, বাতাসের মাধ্যমে নেই, তাহলে কোথায় যাবে? এটা যাবে হলো লাংসের ভিতরে। লাংসের ভিতরে যাওয়ার সময় কোন পথে যাবে? হচ্ছে বায়ুনালীগুলো দিয়ে, মানে ব্রঙ্কাস দিয়ে যাবে। ব্রঙ্কাস দিয়ে যাওয়ার সাথে সাথে এর যে অণুগুলো, কণাগুলো, ওই কণাগুলো ওই ব্রঙ্কাসের গায়ে লাগার সাথে লজ্জাবতীর পাতা দেখেন নাই, চুপসে যায়, ঠিক ওই রকম একদম প্রসারিত হয়ে যাবে। বোঝা গেছে? আগে ফুলে ছিল, ওইটা চুপসে যাবে, চুপসে গেলেই প্রসারিত হয়ে গেল, তখন বাতাস চলাচলে সুবিধা হবে। হ্যাঁ বাঁচলো। ঠিক আছে? কখন দেবে? যখন দেখবেন যে এই মুহূর্তে তাকে যদি না দেয়, তার শ্বাসকষ্ট বাঁচিয়ে গেছে, তাকে এটা দিতেই হবে, ব্রঙ্কোডাইলেটর ড্রাগ। এতে আইনগত জটিলতা নাই কিন্তু। বোঝা গেছে? এগুলো হলো জীবন বাঁচানোর ঔষধ। একটা লোকে অ্যাক্সিডেন্ট করছে বা কেউ মারছে,
রক্ত গ্রহণ করতেছে, এই রক্তটা বন্ধ করা কি রক্ত যদি বন্ধ করতে চান এটা কি আইনের তো জটিলতায় পড়বে? পড়বে? আপনার নামে কেস হোক কিছু হোক আপনি বাড়ি হয়ে আসতে পারবেন না। ব্রঙ্কো ডাইলেটর ড্রাগগুলো সেরকম হলো এগুলো ইমার্জেন্সি ড্রাগ, জীবন বাঁচানোর ঔষধ, ঠিক আছে? এই লাইফ সেভিং ড্রাগগুলো যদি আপনি ইউজ জানেন এগুলো দেবেন, ঠিক আছে? এগুলো হলো এটা কিন্তু লাইফ সেভিং ড্রাগ, জীবন বাঁচানোর ঔষধ, এটা দিয়ে কোনো দিনই বিপদে পড়বেন না, ঠিক আছে? তাহলে আমরা ইনহেলার দেখলেন তাহলে না, এটা হলো এটাকে বলা হয় অ্যাকচুয়েটর, এই মেশিনটাকে বলা হয় অ্যাকচুয়েটর, আর এটা হলো সিলিন্ডারও বলা হয়, অসুবিধা নাই, ঠিক আছে? এটা এই যে ছিদ্র আছে এখানে সোজা দেওয়ার সাথে ছিদ্র লাগে গেল, এরপর ঝাঁকি দিয়ে আগে লাংসের বাতাসগুলো বের করে দিতে হয়, খালি হলো নাকটা বন্ধ করব, অভ্যাস হয়ে যায়, পরে আর এরকম ধরা লাগে না যে মুখ দিয়ে তার বাতাস নেবো, একবারে নেবো না, আস্তে আস্তে নেবো আর এটা এরকম করে ছাড়িয়ে দেবো, তাহলে ওই গ্যাসটা যেন আমি লাংসের ভিতরে নিতে পারি, নিয়ে 10-15 সেকেন্ড ধরে রাখতে পারি, বোঝা গেছে? নিলাম বাই করে দিলাম, তাহলে বেশি অণুগুলো বেশি কণাগুলো ওখানে লেগে যাবে না, আর একটু যদি স্থির থাকি তাহলে কণাগুলো লেগে থাকে, বোঝা গেছে? এইগুলো ইনহেলার। এবার দেখেন রোটা ক্যাপ বা কোজি ক্যাপ, এই রোটা ক্যাপ বা কোজি ক্যাপ নাম শুনছেন? হ্যাঁ, রোটা ক্যাপ বা কোজি ক্যাপ যে ক্যাপসুলগুলো এই রোটা হেলার মেশিনের মাধ্যমে প্রয়োগ করা হয় ওটাকে বলা হলো রোটা ক্যাপ বা কোজি ক্যাপ। একটা কিছু ওগুলো কিন্তু খাওয়া যাবে না, খাইলে কোথায় যাবে? খালি যাবে লাংসে, সেজন্য ক্যাপসুল বিক্রির সময় দেখবেন গায়ে এটা কি ওরাল না হলো রোটা ক্যাপ, না রোটা ক্যাপ বা কোজি ক্যাপ যদি লেখা থাকে তাহলে এই রোটা হেলার মেশিনটার নাম হলো রোটা হেলার, এই মেশিনের মাধ্যমেই ইউজ করতে হবে, ঠিক আছে? এটা এইভাবে এই যে এখানে ওষুধটা দেয় ক্যাপসুলটা দিয়ে দেখেন 2 পাশ থেকে ছিদ্র আছে, সুচ আছে, এটা ওষুধটা দিয়ে এটা বন্ধ করবেন, করে এটা চাপ দিলে ছিদ্র হয়ে যাবে, এরপরে এরকম করে টানবে, মুখে দিয়ে টানবে আর ওষুধটা ঘুরবে আর ইয়েগুলো কণাগুলো বের হয়ে আসবে, কোথায় যাবে? স্টোমাকে যাবে না, লাংসে যাবে। লাংসের কোথায় যাবে? ওই যে ব্রঙ্কাসের ওয়ালে লাগার সাথে সাথেই ব্রঙ্কো ডাইলেটর ড্রাগ ব্রঙ্কাসকে প্রসারিত করে দেবে, বোঝা গেছে? আর রেসপিরেটরি সলিউশন কোথায় ইউজ হয়? ওই যে ইনহেলারে ইউজ হয়, ইনহেলারের মধ্যে যে সলিউশনটা ইউজ করে সেটাকে বলা হয় রেসপিরেটরি সলিউশন। তাহলে এই ওষুধগুলো এগুলো পাই ড্রাগগুলো এই ওষুধগুলো তৈরি করা হয়, এই ড্রাগগুলো, বোঝা গেছে? তাহলে দেখেন তো এই মুহূর্তে বাঁচাতে হবে, মানে এই মুহূর্তে শ্বাসকষ্ট পাচ্ছে তাকে যদি না প্রয়োগ করি তাহলে কোনটা জরুরি? ট্যাবলেট খাওয়াবে, সিরাপ খাওয়াবে, এইগুলো হয় রেসপিরেটরি সলিউশন। এখন এই তিনজন আর দেখেন গ্রাম থেকে এমনও রোগী আসবে, এমনও লোক আসবে, আপনি যতই শিখে দেন না কেন এটা নিতে পারবে না। বাচ্চা পেশেন্ট সে কি এটা নিতে পারবে? মুমূর্ষ রোগী সে এটা সত্যিই পাবে না নেওয়ার জন্য। তার জন্য হলো এই যে দেখেন এটা আরো সহজ, যে এটা তারা নিতে পারবে না কিন্তু শক্তি আছে তারা এটা টানবে, ঠিক আছে? আর এটাও পারবে না এটাও পারবে না, বাচ্চারা এটাও পারবে না ওটাও পারবে না, তারপরে মুমূর্ষ রোগী এটাও পারবে না ওটাও পারবে না, তাদের জন্য হলো রেসপিরেটরি সলিউশন অর্থাৎ ইনহেলার দেবেন, বোঝা গেছে? ইনহেলারে সাধারণত কি কি দেওয়া হয়? এখন পর্যন্ত এই দুটো বেশি দেওয়া হয়, একটা হলো সালবুটামল আর একটা ইপ্রাটোপিয়াম, এই দুটো এটার একটু দিয়ে, আর বাকিটা দেওয়া হয় হলো স্যালাইন। হ্যাঁ, বাকি তো স্যালাইন দিলে, স্যালাইনটা তো নর্মাল স্যালাইন না, ঠিক আছে? ওটা গেলে কোনো অসুবিধা নেই। এটা কেন দেওয়া হয়? এটা হলো আয়তনটা বৃদ্ধি করার জন্য দেওয়া হয়। এতটুকু ওষুধ দিলাম ওটা তো সাথে সাথে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি একটু মিক্স করে, যেমন হলো কিছু বীজ আছে না অল্প একটু, যেমন পেঁয়াজের বীজ, ওইটা ইয়ে করার সময় কি করা হয়? একটু আয়তন পরিমাণটা বাড়ানোর জন্য বালি ইউজ করা হয়, ঠিক সেই রকমই ওইভাবে নর্মাল স্যালাইনটা ইউজ করা হয়। আমরা অন্য কাজেও এরকম নর্মাল স্যালাইনটা ইউজ করতে পারবেন, কিন্তু বোঝা গেছে? শিখছে? পারবেন না? এটা কিন্তু লাইফ সেভিং ড্রাগ। তাহলে এই ওষুধগুলো যদি ব্যবহার শেখেন দেখবেন আপনার ফার্মেসিকে আপনি খুব দ্রুত এগিয়ে নিতে পারবেন, কারণ এই রেসপিরেটরি রোগী দিয়ে এখন ভর্তি, কারণ শ্বাসকষ্ট রোগী কিন্তু ভর্তি। এবার দেখেন পরের ড্রাগগুলো কি আছে। ব্রঙ্কোডাইলেটর ড্রাগ হলো ডিফাইন অ্যান্টি ভমিটিং ড্রাগ উইথ 5 এক্সাম্পল। অ্যান্টি ভমিটিং ড্রাগ যে ড্রাগগুলো ভমিটিং এর বিরুদ্ধে কাজ করে, মানে ভমিটিং মানে বমি হওয়া, শুধু বমি হওয়া না, নেউসিয়াও শব্দ একটা আছে। নেউসিয়া মানে কি? নেউসিয়া মানে বমি ভাব, আর ভমিটিং হলো বমি হওয়া। তাহলে শব্দ দুটো একটু লিখে নেন। নেউসিয়া, NAUSEA, নেউসিয়া এটা হলো
বমি বমি ভাব, বমি বমি ভাব হবে কিন্তু বমি হবে না, বমি বাইরে আসবে না, এটাকে বলা হয় নেউসিয়া। আর একটা হলো ভমিটিং, ভমিটিং, এই ভমিটিং মানে বমি হওয়া, যেটা একবার বমিটা বের হয়ে আসবে, এটা হলো বমি হওয়া। হ্যাঁ, এই দুইটা রোগের চিকিৎসায় যে ড্রাগগুলো ব্যবহৃত হয় তাদেরকেই বলা হয় অ্যান্টি ভমিটিং ড্রাগ। ঠিক আছে, তাহলে যে সকল ড্রাগ নেউসিয়া এবং ভমিটিং এর বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি ভমিটিং ড্রাগ বলা হয়। এবার হলো এই অ্যান্টি ভমিটিং ড্রাগগুলো আমরা লিখব, কি কি আছে অ্যান্টি ভমিটিং ড্রাগ সমূহ। অ্যান্টি ভমিটিং ড্রাগ সমূহ, অ্যান্টি ভমিটিং ড্রাগ সমূহ। 1 নম্বর ডমপ্লিডন, 2 অনডানসেট্রন, 3 প্যালানোসেট্রন, 4 ম্যাকলিজিন পাইরিডক্সিন, ম্যাকলিজিন, এই দুটো একসাথে কম্বাইন করেই পাওয়া যায়, একসাথে পাওয়া যায় ম্যাকলিজিন আর পাইরিডক্সিন। 5 হায়োসিন হাইড্রোব্রোমাইড, 6 আরো কয়েকটা আছে, এই কয়টা এখন বর্তমান যুগে সবচেয়ে বেশি চলে। এই কয়টা একসময় চলতো স্টিমিটিল, হ্যাঁ স্টিমিটিল চলতো, প্রোক্লোরোপ্যারাজিন, ওগুলো অত লাগবে, এই কয়টা লিখে নেন আগে। এখন কোনটা কোন ভমিটিং এ দেব আমরা, পরীক্ষার খাতায় যা আসবে সেটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে পরীক্ষায় আসবে ডিফাইন অ্যান্টি ভমিটিং ড্রাগ উইথ এক্সাম্পল। তাহলে অ্যান্টি ভমিটিং ড্রাগ যে সকল ড্রাগ নেউসিয়া এবং ভমিটিং এর চিকিৎসায় ব্যবহৃত হয় তাদেরকে অ্যান্টি ভমিটিং ড্রাগ বলা হয়। অ্যান্টি ভমিটিং ড্রাগ সমূহ এগুলো লিখে দেবেন, শেষ। এখন আপনি শেখার জন্য, জানার জন্য দেখেন কি কি। ম্যাকলিজিন পাইরিডক্সিন, এই ঔষধ এটা ইউজ করবেন হলো প্রেগন্যান্ট রোগীকে, কিন্তু ঔষধ না দিয়ে যদি রাখা ভালো করা যায় সেটা হলো সবচেয়ে ভালো, বুঝছেন। তারপরে যদি দিতেই হয় তাহলে তাদের জন্য হলো ম্যাকলিজিন এবং পাইরিডক্সিন, ম্যাকপি নামে পাওয়া যায়, তারপরে ম্যাকলিজ নামে পাওয়া যায়, অ্যাকলিজ নামে পাওয়া যায়। জেনেরিক নেম তো এটাই, এটা হলো জেনেরিক নেম, আমরা অন্য ব্র্যান্ডের যে থাকতে পারে, জেনেরিক নেম এটাই, এই দুটেই এর মধ্যে থাকবে। ঠিক আছে, আপনারা সবসময় ওই যে ছোট করে লেখা যে থাকে ওই জিনিসটা ভালো করে দেখবেন যে এর মধ্যে কি আছে। হাজার হাজার ওষুধ আসতেছে আসতেছে আসতেছে, আপনি কয়টা মুখস্থ রাখবেন? ফার্মেসি যখন দেবেন তখন এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা দেখবেন। হ্যাঁ, ম্যাকলিজিন পাইরিডক্সিন কোথায় লেখা আছে, অ্যান্টি ভমিটিং ড্রাগ। তাহলে এটা কিসের জন্য? এটা গর্ভবতী মানে প্রেগন্যান্ট অবস্থায় যদি বমি বন্ধ করতে হয় তখন আপনার এটা দেবেন। তাহলে প্রেগন্যান্ট রোগীদের জন্য, রোগীর বমি হলে এটা দেবেন। এই দুটো দেখেন, অনডানসেট্রন, প্যারানোসেট্রন, এটা হলো ড্রাগ রিলেটেড বমি, ঔষধ খালি বমি হয় এমন রোগী আছে কিন্তু, তাদের জন্য হলো অনডানসেট্রন, প্যারানোসেট্রন। ড্রাগ রিলেটেড ভমিটিং, ড্রাগ রিলেটেড ভমিটিং মানে ও তার দেহে ঔষধ প্রয়োগ করলেই, খায় কার ইনজেকশন দেখ, ঔষধ প্রয়োগ করলেই দেখা যায় যে ভমিটিং হয়, তাহলে তাদের জন্য হলো এইটা সবচেয়ে ভালো। এরপরে ডমপ্লিডন, আচ্ছা এটা নেন, হায়োসিন হাইড্রোব্রোমাইড, এটা হলো জার্নি জনিত বমি। হ্যাঁ, জার্নি করলেই দেখবেন, জার্নির কথা শুনলেই অনেকে বমি করে, তাহলে তাদের জন্য হলো এটা। এটা হলো জার্নি জনিত ভমিটিং, JOURNEY, জার্নি জনিত বমি। এবার আসলো ডমপ্লিডন। ডমপ্লিডন দুইটা কাজ করে কিন্তু, একটা হলো ইন্টেস্টাইনকে খালি করে, বুঝছেন। ইন্টেস্টাইন কিভাবে খালি করে? ইন্টেস্টাইনের মুভমেন্ট বাড়িয়ে দেয়। একটা ইন্টেস্টাইনে কিন্তু একটা মুভমেন্ট আছে, ওটাকে বলা হয় প্যারিস্টালসিস মুভমেন্ট। ওই মুভমেন্টটা যদি
না থাকে তাহলে কিন্তু খাদ্য খাবো আর পেট খালি ফুলে থাকবে। আর মুভমেন্টটা যদি ঠিক থাকে তাহলে খাদ্যগুলো আস্তে আস্তে অ্যানাসের দিকে যাবে, রেকটামে গিয়ে জমা হবে। ঠিক আছে, এদিকে যে ওগুলোকে বলা হয় হলো মোটিলিটি ড্রাগ। তাহলে এই ডমপ্রিডন কিন্তু মোটিলিটি ড্রাগ, এটা মোটিলিটি ইন্টেস্টাইনাল মোটিলিটি। হ্যাঁ হ্যাঁ, গ্যাস্ট্রিকের ব্যথা। আচ্ছা দেখেন, তারপরে হলো এদিকে হলো বমিও হচ্ছে, তাহলে দুইটা কাজ করে, বমিও বন্ধ করে আর ওদিকে পেটও ক্লিয়ার করে। তাহলে পেট ফাঁপা জনিত যে ভমিটিং পাবেন, যে পেটও ফেপে আছে বমিও করতেছে, তাদেরকে দেবেন হলো এইটা। ঠিক আছে, পেট ফাঁপা যোগ ভমিটিং। স্যার আমি কি আরেকটা দিতে পারি? দেখা যাচ্ছে যে আমার পেট ফেপে হ্যাঁ ফেপে আছে, কিন্তু দ্যাটস আমার বমি আসতেছে। হ্যাঁ, বমি আসতেছে, আসুক আর না আসুক, পেট ফাঁপা আপনি দিতে পারবেন, ডমপ্রিডন দিয়ে ডমপ্রিডন দিতে পারবেন। তারপরে হলো পেট ফাঁপা থাকে আর না থাকে, বমি হচ্ছে, বমি আসতেছে, এগুলোর ভিতরে পড়ে না, তাহলে আপনি এটা দিতে পারবেন। এটার অসুবিধা কি জানেন? এটার অসুবিধা কিছু আছে, সেটা হলো এই যদি মহিলাদের দেন তাহলে এটা কিন্তু ব্রেস্ট আস্তে আস্তে বড় হয়ে যায়। এমনকি পুরুষেরা দেখেন না, ব্রেস্ট অনেকের বড়, যে এই ওষুধটা কিন্তু ব্রেস্ট আস্তে 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 প্রসারিত করে। সেই জন্য কন্টিনিউয়াস এই ওষুধটা যত মানে যখন না দিয়ে নয়, ঠিক আছে, আপনার সিলেক্টিভ এই কেসগুলো বার করবেন যে আসলে বমি হচ্ছে, আমি কোন গ্রুপে। এটা তো হ্যাঁ, তাই না? বমি তো কোনো রোগ না, বমি হলো রোগের সিমটম। আমি তো সিমটোমেটিক ট্রিটমেন্ট দেবো, আমি তো আর মূল কারণে যাচ্ছি না। ঠিক আছে, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিচ্ছি, সিমটম দূর করা, অর্থাৎ বমি বন্ধ করতেছি। এখন বমি যে কোনোভাবে তো আমার বন্ধ করতে হবে, আর রোগীটাকে আমি সিরিয়াল করবো কোন গ্রুপে পড়ে, এইভাবে করে তাকে স্পেসিফিক ড্রাগটা দেবেন। ঠিক আছে, এটা হলো সিমটোমেটিক ড্রাগ। ক্লিয়ার আছে? আর একটা নিয়ে শেষ। এবার দেখেন হলো define motility drug and anti-motility drug with example. Motility drug and anti-motility drug with define মানে কি? না, define মানে ডিফারেন্স মানে পার্থক্য, define মানে সংজ্ঞা দেওয়া, define মানে সংজ্ঞা দেওয়া। তাহলে প্রশ্নটা থাকবে এরকম, define definition মানে কি? সংজ্ঞা। ওই define মানে সংজ্ঞা দেওয়া। define motility drug, motility drug and anti-motility drug, anti-motility drug with example. এটাই প্রশ্ন, 5 মার্ক। তাহলে অ্যানসারে লিখবেন কি? প্রথম লিখবেন হলো মোটিলিটি ড্রাগ, মোটিলিটি ড্রাগ। যে সকল ড্রাগ ইন্টেস্টাইনের মুভমেন্ট বৃদ্ধি করে, ইন্টেস্টাইনের মুভমেন্টের নাম হলো পেরিস্টালসিস মুভমেন্ট। হ্যাঁ, যে সকল ড্রাগ ইন্টেস্টাইনের মুভমেন্ট বৃদ্ধি করে তাদেরকে বলা হয় মোটিলিটি ড্রাগ। যে সকল ড্রাগ ইন্টেস্টাইন এর মুভমেন্ট বৃদ্ধি করে তাদেরকে মোটিলিটি ড্রাগ বলে। তাহলে কোন ড্রাগটা ইন্টেস্টাইনের মুভমেন্ট বৃদ্ধি করে? ডমপ্রিডন। দেখেন না, মোটি গাট নাম দিছি কেন? মোটি গাট, গাট মানে ইন্টেস্টাইন, আর মোটিলিটি মানে ওই মোটিলিটি থেকে মোটি যাচ্ছে। বুঝছো, বোঝা যাচ্ছে? ওর মধ্যে কি আছে? ডমপ্রিডনই আছে। কিন্তু তাহলে আমরা পাচ্ছি হলো যে সকল ড্রাগ ইন্টেস্টাইনের মুভমেন্ট বৃদ্ধি করে তাদেরকে মোটিলিটি ড্রাগ বলে, যেমন ডমপ্রিডন, এটাই। এবার হলো অ্যান্টিমোটিলিটি। তাহলে এই ডমপ্রিডন কখন দেব? পেট ফাঁপা তখন দেব। ঠিক আছে, এবার দেখেন অ্যান্টিমোটিলিটি ড্রাগ দেখছেন এটা উপরেগুলো। অ্যান্টি
মোটিলিটি ড্রাগ, যে সকল ড্রাগ ইন্টেস্টাইনের মুভমেন্ট কমায়, তাদেরকে অ্যান্টি মোটিলিটি ড্রাগ বলে। যেমন নিচের এগুলো মিশাবো, লোপেরামাইড, এটা ইমোটিল নামে পাওয়া যায়। রেসিকাডোট্রিল, এটা রেসিকা নামে পাওয়া যায়। ডায়রিয়া, কলেরা, ডায়রিয়া কলেরা কোনোভাবেই যদি বন্ধ না করা যায় তখন কিন্তু লোপেরামাইড অথবা রেসিকাডোট্রিল দিতে হবে। এখন দিলে অসুবিধা কি আগে দেখেন। ডায়রিয়া, ডায়রিয়া জানেন তো? ডায়রিয়া কি? দিনে তিনবারের বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে, অথবা একবারই হবে কিন্তু পাতলা পায়খানা একবারই হবে কিন্তু 250 গ্রামের চেয়ে বেশি, ওই পরিমাণকে বলা হয় হলো ডায়রিয়া। আর কলেরা কি? কলেরা হলো ব্যাপক হারে ডায়রিয়া, এটাকেই বলা হয় কলেরা। এবং সেটা কি দিয়ে হয়? ভিব্রিও কলেরি দ্বারা। হ্যাঁ, ব্যাপক হারে ডায়রিয়া হলেই আমরা সেটাকে কলেরা বলবো না। কলেরা যতক্ষণ পর্যন্ত কলেরার ব্যাকটেরিয়া, ওটার নাম ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়াটা উদ্ঘাটন না হয়েছে ওখান থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা কলেরা বলবো না। তার লক্ষণ দেখে আমরা বলতে পারি। লক্ষণগুলো কেমন? একদম চাল ধোয়া পানি থাকে না, ওই রকম শুধু পানি পড়বে, কোনো মল নাই, কিছু নাই, এটাই হলো কলেরা। এটার কারণ কি? এটার কারণ হলো এই ভিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়াটা, এটা যদি এটা দেখেন, এটা হলো রেকটাম, যেখানে পায়খানা থাকে, আর এটা হলো অ্যানাস। অ্যানাসে থাকে দুইটা স্ফিংক্টার, দুইটা গেট থাকে। দুইটা গেট থাকার কারণে এটা চাপ দিয়ে ধরে রাখে। এই ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে এই জায়গাগুলোতে, তাহলে এই গেট আর ধরে রাখতে পারে না, যা আছে সব কিছুই পুড়ে যায়। বোঝা গেছে? তাহলে আমরা এই লোপেরামাইড দিলে কি হবে? এই ইন্টেস্টাইনের যে মুভমেন্টটা সেটা হলো কমে যাবে বা থেমে যাবে। বোঝা গেছে? তাহলে তো আর আসবে না।
এদিকে এদিকে খাইলো এদিকে আসবে না, তো করবে কিভাবে? বোঝা গেছে? এখন সমস্যা হবে কি, পরবর্তীতে দেখা যাচ্ছে এই ইন্টেস্টাইনের মুভমেন্ট ফিরে আসতে আবার সময় লাগে, কারো কারো ক্ষেত্রে বেশি দিন সময় লাগে। এদিকে খাবে এদিকে পেট পেপে যাবে, হ্যাঁ, এটা খাওয়ার কারণে। তখন আবার কি করবেন, তখন আবার মুভমেন্ট বাড়ানোর ওষুধ দেবেন। মুভমেন্ট বাড়ানোর ওষুধ কি? ওই যে ডমপ্রিটন হলো মুভমেন্ট বাড়ায়, আর লোপারামাইড হলো মুভমেন্ট কমায়। তো কখন দেবো? আগে তো অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা চিকিৎসা করবো, তাই না? যদি না ভালো হয় স্যালাইন দেবো, সাথে সাথে যে পরিমাণ বাড়বে তার চেয়ে বেশি পরিমাণে স্যালাইন দেবো, ঠিক আছে? ঘাটতি পূরণ করবো। তা না হলে কি হবে, শক হবে, কিন্তু হ্যাঁ তার পানি শূন্যতা হবে, মানে শকে চলে যাবে। এটাকে বলা হয় হাইপোভলিউমিক শক। রক্তের ভলিউম কমে যাবে, কমে শকে চলে যাবে, এটাকে বলা হয় হাইপোভলিউমিক শক। এটা আমরা শকে করবো, ওই যে ফার্স্ট এইডে করবো এটা, ঠিক আছে? শকে যাতে না চলে যায় সেজন্য দেবো কি, স্যালাইন দেবো ঘাটতি পূরণের জন্য। কোনো সময় অফ রাখবো না, স্যালাইন খাওয়াবো। আর এদিকে যদি আমরা কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দিয়ে বন্ধ হচ্ছে না, চলছে তখন আমরা কি করবো, লোপারামাইড দিতে বাধ্য হবো বা এসিকাডোরটিন দিতে বাধ্য হবো। দিয়ে কন্ট্রোলে আসলো। যদি এরপরে দেখি পরবর্তীতে যে এক সপ্তাহ তো পায়খানা নাই বা 2-3 দিন পায়খানা নেই, পেট কাটে আছে, তখন কি করবেন, আবার ডমপ্রিটন দেবেন। এইভাবে প্লাস মাইনাস জানা থাকলেই আপনি স্যার ম্যাগমিল দিলে কেমন হবে? হ্যাঁ, ম্যাগমিল যে পায়খানা যদি না হয়, যে শক্ত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমি যদি ম্যাগমিল দিয়ে দিই তখন তো এখন ওইটা দিলে কি হবে বলেন? ওটা দিয়ে তো পায়খানা নরম হবে, কিন্তু এটা তো ইন্টেস্টাইনের মুভমেন্টটা না থাকার কারণে এদিক থেকে স্টোমাক থেকে তো আসতেইছে না, নরম হবে কিভাবে? বুঝছেন জিনিসটা? এখন এই ইন্টেস্টাইনের মুভমেন্ট নিয়ে একটু দেখি, এই মুভমেন্টটা কেমন, একটা আইডিয়া দিই। ইন্টেস্টাইনের এই মুভমেন্টটাকে বলা হয় হলো প্যারিস্টালসিস মুভমেন্ট। প্যারিস্টালসিস মুভমেন্ট। এই মুভমেন্টটা কেমন? কেসও দেখছেন তো? কেসও, আচ্ছা, এই কেসও কিভাবে চলে? এর তো পা নাই। কেসও কিভাবে চলে বলেন তো? কেসও কিভাবে চলে? এই কেসর দেহটা এভাবে সেগমেন্ট করা আছে, ভাগ ভাগ করা আছে। এই অংশ যখন সংকুচিত হয়, পাশের অংশ প্রসারিত হয়। এই অংশ সংকুচিত হয়, এই সংকোচন প্রসারণের মাধ্যমে সে আস্তে 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 সামনের দিকে যায়। মনে থাকবে, এই মুভমেন্টটাকে বলা হয় হলো এই প্যারিস্টালসিস মুভমেন্ট। মনে থাকবে না? আমাদের ইন্টেস্টাইনের মুভমেন্টও এরকম, একটা অংশ সংকুচিত হয় আর একটা অংশ প্রসারিত হয়। ইন্টেস্টাইনের জায়গায় থাকে, কিন্তু যায় না। এই সংকোচন প্রসারণের মাধ্যমে ভিতরে যা থাকবে সেইটা সামনের দিকে যাচ্ছে। বোঝা গেছে? এই মুভমেন্টকে বলা হয় প্যারিস্টালসিস মুভমেন্ট। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আরেকদিন এই প্রশ্নটা হলে পরে আপনার ক্লিয়ার হয়ে যাবে একদম।